হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে সময় সকাল ৮টা, আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। এখন বলা ভুল, অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর এই যে দেখো, কুমড়ো আলুর তরকারি বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টের জন্য। আর আগের দিনের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি লুচি বানিয়েছিলাম, আর সেই ময়দা একটু এক্সট্রা রয়ে গেছিলো, তো সেটা দিয়ে কটা লুচি করে নেব। আর এদিকে দেখো, বড় একটা জায়গা করে দুধ জাল দিতে দিয়ে দিয়েছি, কেননা আজ একটু পায়েস খেতে খুবই মন হচ্ছে। তোমাদের দাদাভাই অনেক দিন আগে গোবিন্দভোগ চাল এনে রেখেছিল, কিন্তু সেই থেকে পায়েস করব করে করাই হচ্ছিল না। তাই ভাবলাম আজকে পায়েসটা বানিয়ে নিই। আর এই যে দেখো, কটা মাত্র লুচি হয়েছে। তো আজকে লুচি কুমড়োর তরকারি দিয়েই সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। আর এদিকে দেখো, দুধটা প্রায় জাল হয়ে এসেছে, আর আমি এখন চালটাকে বের করে নিচ্ছি। তারপর মাপ করে দিয়ে নিয়ে চালটা ধুয়ে নেব। আর আমাদের তো গোবিন্দভোগ চালের পায়েস খেতে কার না ভালো লাগে। মাঝে মধ্যে ইচ্ছে করে জানো খেতে, কিন্তু একার জন্য আর করা হয়ে ওঠে না। তবে পায়েসটা ভেবেছিলাম, খুব যত্ন করে করেছিলাম, যতটা ভেবেছিলাম টেস্ট হবে খুব একটা টেস্ট হয়নি। আমার মা খুব সুন্দর পায়েস করে, এত সুন্দর পায়েস করে মুখে লেগে থাকার মতো। তো আমি যেদিন পায়েস করেছিলাম, মাও সেদিন পায়েস করেছিল। তো বলছিল পাঠিয়ে দেবে, কিন্তু আমি বললাম যে না, পাঠাতে হবে না, যেহেতু আমি করেছি। আবার একই সময় পায়েস দুটো ভালো লাগবে না। তো পরে একদিন বলেছি রায়ের কাকাইকে দিয়ে পাঠিয়ে দিতে। তো মা ভীষণই সুন্দর পায়েস করে, কিন্তু আমি এখনও পর্যন্ত সেই রকম পায়েস শিখতে পারিনি। তো এই যে দেখো, চালটা ধুয়ে নেওয়ার পরে একটু ঘি মাখিয়ে নিলাম, আর তারপরে এই যে দুধের মধ্যে চালটা দিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, পায়েসটা টেস্ট না হওয়ার কারণ আমার যেটা মনে হয়েছিল যে আমার হয়তো চালের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিল, আর অল্প একটু মিষ্টি হতো, মিষ্টিটা একটু কম হয়ে গেছিলো। তো যাই হোক, মানুষ শিখতে শিখতেই তো পারে, তাই না? তো যখন আমার একটু অভিজ্ঞতা বাড়বে, আশা করছি তখন পায়েসের টেস্টটাও বেড়ে যাবে। তো এদিকে পায়েসটা অল্প আঁচে টিম করে হোক, আর ওদিকে তো আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেল। আর তারপরে তোমাদের রায় চলে গেছে স্কুলে, তোমাদের দাদাভাই রায়কে স্কুলে দিয়ে এসছে। আর আমার প্ল্যানিং রয়েছে যে রায়কে স্কুল থেকে আনতে যাওয়া। তো এদিকে কটা কাজু এদিকে আমি ভাগ করে নিচ্ছি, দু আধখানা করে নিচ্ছি পায়েসে দিয়ে দেবো বলে। তো কাজুগুলো প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, তাই প্রথমের দিকে দেয়া হয়নি। আমি ভেবেছিলাম কাজুটা হয়তো শেষ হয়ে গেছিলো। আসলে যেখানে কাজুটা রাখা থাকে সেই কৌটোতে কাজুটা ছিল না, অন্য কোনো একটা জায়গায় কাজুটা ছিল। তো পরে খুঁজে পাওয়াতে আবার কাজুটা আমি এখানে অ্যাড করে দিলাম, আর সাথে দেখো একটু চিনিও দিয়ে দিলাম, তবে আর একটু চিনি লাগতো। তো তারপর আমি চলে গেছিলাম রায় স্কুলে রায়কে আনতে। চপ আর মুড়ি। তো এদিকে রান্না করতে করতেই বাড়ির বাইরের গেট থেকে আওয়াজ আসলো, আমার নাম ধরে কারা যেন ডাকছে। তারপর বেরিয়ে এসে দেখলাম আমার সমস্ত বান্ধবীদের দল, ওরা আমাকে না নিয়ে একদমই যাবে না। তো ওরাও একটু বাজারের দিকে গেছিলো চপ মুড়ি আনতে। তো তোমরা তো দেখলে চপ মুড়ি কিনে নিয়ে এসছে, আর সাথে আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে, আর রায় স্কুলে ছুটি হতে এখনও আধা ঘন্টা দেরি আছে। তো একটু আগে থেকেই ওরা চলে এসছে, আর আমি ওদের সঙ্গ দিয়ে চলে গেলাম। তো আমাকে তাড়াহুড়ো করে ডেকেছে, আর আমি এতটাই তাড়াহুড়ো করে বেরিয়েছি যে চুলটাও আঁচড়ানো হয়নি। আমি কিন্তু খাবো না, চপে ঝাল ডায়েট তো, আমি ঝাল খেতে পারি না। চপ খেলে আমার কালকে অবস্থা খারাপ হয়ে যাবে। এসেই তো আছি, কোথায় গেছি দেখ দেখিনি। আমাকে দিয়েছে গরম গরম চপ, কিন্তু এটা আমি খাই না। আবার প্লেটটা দেখেছি, অসাধারণ প্লেট। এটা কিসের প্লেট গো? চীনামাটির? কিন্তু আমার চপটা ফুটো, আমি খাবো না। না, আমাকে ফুটো চপ দিয়েছে, সবাই গোটা গোটা নিয়েছে, আমাকে ফুটো চপ দিয়েছে। এইখানে ঝাঁটটাকে দিয়ে যাই, খাবো, দাঁড়া।
তো স্কুলে যাওয়ার আগে একটা জলের অফিস পড়ে, তো ওখানেই আমরা বসে বসে চপ মুড়িটা খেলাম। আর জানো, সেই ছোট্টবেলায় স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছিল। তোমাদের রায়ের স্কুল হওয়াতে আমারও কিন্তু একটা যেন নতুন জীবন পাওয়া, কেননা নতুন নতুন বন্ধু পাওয়া, নতুন করে সময় কাটানো, সব কিছুই যেন একদম ছোটোবেলায় ফিরে যাওয়া। তো তারপর বাড়ি এসে কিছুটা সময় পর তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছিলো। আমি তখন স্কুলেই ছিলাম, তখন তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসছে। আর আমি এদিকে দেখো সমস্ত সবজিগুলোকে ধুয়ে নিয়ে এখন বারান্দাতে মেলে দিতে চলে এসেছি। তো আজকে রোদের খুব একটা জোর নেই, তো যেটুকুই গরমের তাত আছে তো সবজিগুলো তাড়াতাড়ির মধ্যেই শুকিয়ে যাবে। আর আজকে সিম্পলি রান্নাবান্না করেছি, খুব একটা বেশি কিছু রান্নাবান্না করিনি। তো তোমাদের দাদাভাই ঝিঙে নিয়ে এসেছিলো, তো ঝিঙে দিয়ে একটা মুসুর ডালের বড়া করে একটা তরকারি করেছি, আর পেঁপে দিয়ে মুগের ডাল করেছি, আর একটা ভাজা করেছি। ব্যাস, আজ আর বেশি কিছু করিনি। তো সবজিগুলোকে ধুয়ে এখানে মেলে দিচ্ছি। আর আমাদের সপ্তাহে যেহেতু 2 দিন হাট বসে, সেই জন্য খুব একটা সবজি আনার প্রয়োজন পড়ে না একবারে। আর ডেলি তো বিকেলে সবজির দোকান বসেই থাকে, তো সেই কারণে একবারে অনেক কিছু আনার প্রয়োজনই নেই। তো এদিকে দেখো আবার কিছুক্ষণ পর খাবারের টাইম হয়ে গেছে, তো খেতে চলে এসেছি। আর তোমাদের তো বললাম আজকে এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে মসুর ডালের বড়া করে একটা তরকারি করেছিলাম, আর এই যে দেখো পেঁপে দিয়ে মুগের ডাল। তো এখন তোমাদের রায়কে ভাত মাখিয়ে খাইয়ে দেব। আর যেহেতু রায় আর আমি একা একাই খাই, তোমাদের দাদাভাই সেই টাইমটা বাড়িতে থাকে না, তো আমার এইভাবে খাই খাই অভ্যাস হয়ে গেছে, একদিকে ওকে খাওয়াই একদিকে আমি খাই। তো রায় আর আমি সবসময় একসাথেই খেতে বসি। আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতেই ছিল, সেই কারণে 3 জন মিলে একসাথেই খেতে বসে পড়েছি। তো তারপর ওদিকে ওরা ঘুমিয়ে গেছে, একটু রেস্ট করছে। আর আজ আর আমি দুপুরে ঘুমালাম না, আমার অনেকগুলো কাজ পড়ে রয়েছে, সেই জন্য সময়টা ঘুমিয়ে আর নষ্ট করলাম না। তো এদিকে দেখো আমি গরম জল করে নিয়েছি, আর ওখানে দিয়ে দিয়েছি 1 চামচ খাবার সোডা, আর সাথে 1 চিপি ভিনিগার। তো জলটার সাথে আমি বেশ ভালো করে একটু গুলিয়ে নিলাম। এখন আমি ফ্রিজটা একটু পরিষ্কার করে নেব। তো ভিনিগারের বদলে অনেক সময় আমি লেবুও দিয়ে থাকি, তো আজকে ভিনিগারটাই দিলাম। আর ফ্রিজটা একবারে আজকে ডিপ ক্লিন করব না, কেননা ডিপ ক্লিন করার খুব একটা প্রয়োজন নেই, কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে যেগুলো আমাকে এই বাস্কেটগুলোকে খুলে নিয়ে পরিষ্কার করতে হবে। তো যেরকম আমি নর্মালি করে থাকি ফ্রিজ পরিষ্কার, তো সেরকমই আজকে করে নিচ্ছি। আর এখন যে পরিমাণ গরম দিয়েছে, কোনো কিছু আর এক্সট্রা কাজ করতে ইচ্ছে করে না, যেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেন একটা মানে বাধা ধরা হয়ে গেছে, যে এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে। একটা যে এক্সট্রা কাজ করব, গরমের কথা মাথায় রেখেই আর কোনো কিছুই করে উঠতে পারছি না। তো আজকে যাই হোক একটু সময় বের করে ফ্রিজটা পরিষ্কার করতে চলে আসলাম। দুপুরে যদি ঘুমাতাম তাহলে এই কাজটা আবারও পড়ে থাকতে হতো না। তো সেরকমই আমি মাঝে মধ্যে যে কাজগুলো আমি দেখি যে আমাকে করতেই হবে, আমি সময় করে উঠতে পারছি না, তখন কি করি, তখন দুপুরের দিকে ঘুমাই না, তো ওই কাজটা করে নিই। আর আমি অনেক কিছু এক্সট্রা কাজই, যেমন ধরো জামা প্যান্ট আয়রন করা, ওয়ার্ড্রপগুলো গোছানো, এই সমস্ত কাজগুলো আমি বেশিরভাগ টাইমই সন্ধ্যার দিকে করে থাকি। আর সন্ধ্যার দিকে আমি অনেকটাই ফ্রি থাকি, মানে আমার নিজের কাজ নিয়েই থাকি, সেটা হলো ভিডিও এডিটিং করা। তোমাদের রায়কে তোমাদের দাদাভাই পড়ায়, তো আমার ওই দিকটা খুব একটা চাপ নেই। তো রাতের রান্নাটাও খুব একটা চাপ নেই, কেননা দুপুরের দিকে একবারেই একটু বেশি করে রাখা হয়, রাতে অল্প স্বল্প কিছু হয়ে যায়, সেই কারণে রাতের রান্নার দিকেও অতটা চাপ নেই। সন্ধ্যে থেকে 7:30 8টার পর থেকে আমি মোটামুটি আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো কিছু কিছু দিন আমি বেছে নিই যেগুলো আমার এক্সট্রা কাজের জন্য আমি রাখি। সেরকমই আজকে ভাবলাম দুপুরের দিকটা না ঘুমিয়ে ফ্রিজটা পরিষ্কার করে রাখি, কেননা সন্ধ্যের দিকে আরও অনেক কাজ রয়েছে। তো তারপর মোটামুটি ফ্রিজটা ওদিকে ক্লিন করার পরে চলে এসেছি যে ফ্রিজের বাস্কেটগুলো খুলে রেখেছিলাম, তো সেগুলোকেই পরিষ্কার করতে। আর সাথে কটা বাসনও রয়েছে, কেননা দুপুরে খাবারের পরে বাসনগুলো ধোয়া হয়নি, একেবারে চলে গেছিলাম ফ্রিজ পরিষ্কার করার জন্য। আর ওদিকে তোমাদের রায় তো আমাকে ছাড়া একদম ঘুমাতেই চায় না, দুপুরেই বলো আর রাতেই বলো। তো অনেকটা টাইম জেগেছিল, প্রায় আধা ঘন্টা মতো জেগেছিল, আর বারবার আমার কাছে আসছিল যে মা তুমি আমার কাছে শোবে এসো, কিন্তু কিছু করার নেই, ওরা ঘুমাচ্ছে, আমি গিয়ে যদি ওর পাশে একটিবার শুই আমি কিন্তু আর উঠতে পারবো না। মানে মানুষের ঘুমের মতো সুখী জিনিস তো আর কিছু নেই না, বিছানায় শুয়ে পড়ে ঘুমিয়ে যাব, তারপর যে উঠে এসে এই কাজগুলো করব, সেই রকম ক্ষমতা আমার আর থাকে না। শুয়ে পড়লে যেন মনে হয় ঘুমিয়ে যায়, সেই কারণে আমি চেষ্টা করি যতটা পারি বিছানায় শুয়ে ঘুমিয়ে না থেকে আগে কাজগুলো করে নিয়ে তারপরে একেবারে শোয়া।
কেননা শুয়ে পড়লে সত্যি কথা বলতে আর কিন্তু উঠে আসতে ইচ্ছে করে না। তো এই যে দেখো বাসনগুলোকেও ধুয়ে নিলাম আর এদিকে বাস্কেটগুলোকেও ধুয়ে নিচ্ছি। তো এগুলো ধুয়ে নিয়ে আমি একটু ব্যালকনিতে দিয়ে আসবো, কেননা এগুলো তাড়াতাড়ির মধ্যে শুকিয়ে গেলে সকালে যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে রাখা আছে, কিন্তু এখনও পর্যন্ত ফ্রিজে স্টোর করতে পারিনি। তো সেই কারণে এটা শুকানোর অপেক্ষা করছিলাম। তো তারপর ওগুলো শুকিয়ে যাওয়ার পরে এদিকে আমি সবজিগুলো সব আমি যেভাবে স্টোর করে রাখি তো এদিকে গুছিয়ে ভরতে চলে এসেছি। আর এই যে দেখো আমার এখানে নেটের যে ব্যাগগুলো, তো এই ব্যাগগুলোতেই আমি সবজি রেখে থাকি। আর দুটো দিন বাড়িতে ছিলাম না, তো আমার আরেকটা ব্যাগ ছিল নেটের ব্যাগ, তো যেখানে আমি সবজির খোসা টোসা জমাই। তো মনে হচ্ছে যেন ওখানে হয়তো কোনো কারণে ভুলে রেখেছি আর খোসার সাথে হয়তো ফেলা হয়ে গেছে। তো একটা ব্যাগ আর খুঁজে পেলাম না আমি। তো আপাতত দুটোই রয়েছে, তো ব্যাগের মধ্যে সমস্ত ধরলো না, তাই আবারও একটা পলিথিনের মধ্যে রেখে দিলাম। তো যখন আবার মলে টলে যাবো তো এরকম ব্যাগ আবার নিয়ে আসবো। তো এই ব্যাগগুলোতে সবজি রাখলে পরে খুবই ভালো থাকে। আর ফ্রিজটা যেহেতু আমার খুব একটা বড় না, মোটামুটি সাইজ ফ্রিজটার, তো এর মধ্যে যদি যে বাস্কেটগুলো হয় মানে বক্সগুলো হয় সবজি রাখার, তো সেগুলো যদি আমি আবার আমার ফ্রিজের মধ্যে রাখি তাহলে কিন্তু অনেকটাই জায়গা নিয়ে নেবে। সেই কারণে আমি বক্স ব্যবহার করি না, এরকম ব্যাগগুলোই ব্যবহার করি। আর এই যে দেখো বাড়ি থেকে পাতিলেবু নিয়ে এসেছিলাম, আর এগুলো কিন্তু আমাদের একদম নিজেদের গাছের লেবু। তো মানে ওই গাছটাতে এত পরিমাণ লেবু হচ্ছে, তো খুবই ভালো লাগছে যে গাছের লেবু। আমরা এতদিন তোমাদের দাদাভাই প্রতিদিন সকালে লেবু জল খায়, তো এমনি ভাতেটাতেও খাওয়া হয় লেবু, খুবই সবসময় কাজে লাগে আমাদের। কিন্তু এতদিন বাজার থেকে কিনে কিনে লেবু যথেষ্ট নিয়ে আসা হতো, কিন্তু বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, বেশ অনেকগুলো লেবু আনা হয়েছে। তাই আমি এভাবে স্টোর করে রাখছি যাতে অনেক কদিন থাকে। তো এই যে দেখো একটা কাচের বোতলের মধ্যে লেবুগুলোকে রেখে তারপর জল দিয়ে ফ্রিজে রেখে দেবো। তো আমার কাছে সব লেবুগুলো একসাথে রাখার মতো বড় কোনো কাঁচের পাত্র ছিল না, তো সেই কারণে এই যে কফির কৌটোগুলো আমার কাছে ছিল, তো সেগুলোর মধ্যেই আমি ভাগ করে লেবুগুলো রেখে দিলাম। তো বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো। লেবু কিন্তু একদম পুরো টাটকা সতেজ থাকে। তো আমার আগের ভিডিওটাতে রিঙ্কি রয় কমেন্ট করেছে, খুব সুন্দর দিদিভাই পাশে আছি। তো থ্যাংক ইউ বনু, পাশে থেকো। আর সোমা এভরিথিং ভ্লগ কমেন্ট করেছে, আমার নাম নিল না, ভেরি ব্যাড। তো সরি সোমা, আগের দিন তোমার নামটা নেওয়া হয়নি এই কারণেই, তার আগের দিনের ভ্লগে তোমার নাম নিয়েছিলাম, সেই কারণে তোমারটা নেওয়া হয়নি। তো আজকে তোমার নামটা আবারও নিয়ে নিলাম। আর আখি সামন্ত কমেন্ট করেছে, খুব ভালো থাকিস বান্ধবী, এগিয়ে চল, পাশে আছি। আর আখি সামন্তকে অনেক অনেক ধন্যবাদ। আখি সামন্ত হচ্ছে আমার এক বান্ধবী, মানে বড়বেলার বান্ধবী, মেয়ের সূত্রে আমি নতুন করে বন্ধু পেয়েছি। তো থ্যাংক ইউ, তুই আমার পাশে থাকিস। আর সময় এভরিথিংস ব্লগ আমার এক ননদ, তো ও আমার মতো ডেলি ভ্লগ করে, তোমরা চাইলে ওর ভ্লগটা দেখতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।